তারেক রহমানের ভারত সফর নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা অদ্ভুত অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশের খবর বলছে 22 তারিখ নাগাদ তিনি ভারতে আসতে পারেন, তার জন্য হোটেল ফোটেল সব দেখা হচ্ছে। কিন্তু গতকালকে এই পরশুদিনকে আমাদের শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল পরিষ্কার জানালেন যে তারেক রহমানের ভারত সফরের ব্যাপারে এখনো ভারত সরকার কিছু জানে না। এখন দেখুন, উনি আসছেন কার সঙ্গে দেখা করতে? মোদিজির সঙ্গে দেখা করতে। মোদিজি 22-23 তারিখ নাগাদ সময় দিতে পারবেন কি না সেটা কিন্তু এখনো ঠিক হয়নি। মানে মোদিজি জানেনই না। একটা সফর, রাষ্ট্রপ্রধানের যদি সফর হয় তাহলে অনেক দিন আগে থেকে তার ব্যবস্থাপনা হয়। যার কাছে যাচ্ছেন তার সময় হবে কিনা, তার সময় অনুযায়ী আমি এই নয় যাই মাসির বাড়ি চলে গেলাম, মাসি এলাম দাওয়াত খেতে, এ তো হয় না। এখন এই যে 28 তারিখ নাগাদ আবার উনি বেরিয়ে যাবেন বিদেশ, উনি ফিরবেন 8 তারিখ না 9 তারিখে। ফিরেই তারপরে হচ্ছে ব্রিক্স আছে, ব্রিক্সের সম্মেলন নিয়ে তিনি ব্যস্ত হয়ে যাবেন। এই যে বাংলাদেশ বারবার ব্রিক্স 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 করছে, ব্রিক্সের কিন্তু সদস্য বাংলাদেশ নয়, একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। ব্রিক্সের সদস্য কিন্তু 5টা দেশ। এই 5টা দেশের বাইরে যাদেরকে আমন্ত্রণ করা হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো আছে আন্তর্জাতিক, সেই অর্গানাইজেশনের সভাপতিদের। তার মধ্যে বাংলাদেশের সভাপতি, বিমস্টেকের সভাপতি হচ্ছেন এবছর তারেক রহমান, মানে বাংলাদেশে। এখন সেই হিসেবে তাকে ডাকা হচ্ছে। তিনি ব্রিক্সের কেউ নন কিন্তু। ব্রিক্সে যাবেন না, ব্রিক্সে যাবেন না। ব্রিক্স হচ্ছে একটা মঞ্চ, সেই মঞ্চে সবাইকে ডাকা হচ্ছে। তার মানে আপনি ব্রিক্সের অংশ নয়, এটা একটা ভুল ভাবা হচ্ছে। তো যাই হোক, এখানে নাকি সব হোটেল ফোটেল তার জন্য দেখা হচ্ছে, সমস্ত কিছুই বাংলাদেশের মিডিয়ায় দেখানো হচ্ছে। অথচ কালকে আপনাদের উপরাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা শামা ওবায়েদ, তিনি পরিষ্কার বলে দিলেন এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, আমরা ভাবনা চিন্তা করছি, হতেও পারে নাও হতে পারে। তাহলে এখনো পর্যন্ত এই যে দোলাচলটা রয়েছে, দোলাচলটা কিন্তু জিয়ে রেখে দিয়েছে কিন্তু বাংলাদেশ। তবে আমি বলেছি আমার বিশ্বাস তারেক রহমান আসবেন না। এলি যে প্রশ্নের সম্মুখীন হবে সেই প্রশ্নগুলো তার পক্ষে খুব অস্বস্তিকর। আর এখানে এলে পরে আপনাকে যে চেপে ধরবে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি যিনি এখানে বসে আছেন, সার্জিও গোর, তিনিও কিন্তু একই সঙ্গে চেপে ধরবেন। কারণ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনে মিলিয়েই মুচলেখা লিখিয়েছিল এই 10টি পয়েন্টে। এই দুজনেই কেউ ছাড়বে না, তার একটা ভয় রয়েছে। আবার এদিকে আসবেন, ওদিকে আবার বিএনপির লোকজন, আমাদের ওই কচিকাজ সংসদের লোকজন যারা আছে, তারা আবার গরম গরম ভাষণ দিচ্ছে। যারা বলতো না চোখে চোখ রেখে কথা বলবো, আমাদের আইন, আমাদের কথাই আমাদের আইন, নাসির উদ্দিন পাটোয়ারি তিনি একটা বক্তৃতা ঝেড়েছেন, আমরা বেঁচে থাকতে হাসিনা দেশে ঢুকতে পারবে না। কি রে বেটা, এই যে পরাগ জৈন গেল, উনি গিয়ে তো ঘুরে টুরে এলেন 2-3 দিনের সফর করে। এই যে আমাদের রাষ্ট্রদূত যে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, এদিক ওদিকে মিটিং করছেন, তা আপনারা কোথায় গেছেন? আপনারাই তো বলেন সমান মর্যাদার কথা, সমান চোখে চোখ রেখে কথা বলার কথা, ভারতকে খেয়ে নেবার কথা। অথচ ভারতের কাঁচা লঙ্কার ডাঁটা যদি না হয় না, তাহলে পরে আপনাদের বেঁচে থাকা মুশকিল হবে। যেমন গতকালকেই না পরশু দিনকে কালের কণ্ঠে বেরিয়েছে, পাইপলাইনে ভারত থেকে এলো 82 লাখ লিটার ডিজেল। তাহলে এক হাতে কাটোরা আর এক হাতে আঙুল, মানে এই আঙুল দেখাবো, তোমায় মেরে ফেলে দেবো, তারপরেই কাটোরা এগিয়ে দেবো। বুঝ দেখে তোরা লঙ্কা দিচ্ছে, কাঁচা মরিচ দিচ্ছে, কিছু আমাদের ডিজেল দিন, এরপর বলবে গ্যাস দিন,
এখন আপনাদের দেশে গ্যাসের যে অবস্থা, সেই গ্যাসের অবস্থা বলতে গেলে তো একটা টার্মিনাল তো গেছে, তারপর আবার শুনছি পায়রা বিদ্যুৎ কেন্দ্রের একটা ইউনিট বোধহয় গেছে। দেশের মানুষের অবস্থা দুর্বিষহ, আর আপনারা কি করছেন? দেদার টাকা টাকা ছাপাচ্ছেন, দেদার টাকা ছাপাচ্ছেন। টাকা ছাপানো হয় কি করে? টাকা ছাপানো হয় আপনার মজুদ যা সোনা আছে তার উপরে নির্ভর করে টাকা ছাপানো হয়। এখন বাংলাদেশের মজুদ সোনা কত আছে আমি বার করেছি। বাংলাদেশের মজুদ সোনা আছে আপনার, বাংলাদেশ হোল্ডস এ ফিজিক্যাল গোল্ড রিজার্ভ 14.28 টন মাত্র, managed by Bangladesh Bank, valued at approximately 1.84 billion, which accounts for a small fraction of nation's total international reserve. 1.84 billion, আর আছে কত? 14.28 টন। আর ভারতের কত হয় জানেন? ভারতের সোনা, জমা সোনা 650 টন। এছাড়া আছে ট্রেজারি বন্ড। আপনারা ভারত দখল করবেন। আপনারা নিজেদের অবস্থা জানেন না। আপনারা গুগল ঘেটে দেখেছেন যে আপনারা কত সোনা আছে? সাথে আমি বলেছিলাম আপনাদের টাকাগুলো তুলে নিন, এরপরে আর টাকা পাবেন না। কারণ টাকা ছাপিয়ে যে অবমূল্যায়ন হচ্ছে টাকার, এরপরে উগান্ডার মতো অবস্থা হবে। ওই বাজারের ব্যাগ ভর্তি টাকা নিয়ে গিয়ে আপনাদের 10,000 টাকা কেজি কাঁচা লঙ্কা, 5,000 টাকা কেজি হচ্ছে আপনার পটল, এই তো হবে। তো তখন রেশনের ব্যাগ, এক হাতে রেশনের ব্যাগ থাকবে আর এক হাতে টাকার ব্যাগ থাকবে, যদি এইভাবে চলতে থাকে। তো এর মধ্যে আবার বাংলাদেশ আর ভারতের সঙ্গে শত্রুতা করে চলেছে। আমি যাব না, আমার কাছে নত হতে হবে। আমি বলেছি তো, প্রভু আপনাকে আর কোনো চিঠি পাঠানো হবে না। ওই যে মাঝে নোটিশ ছিল না যে আমাদের দীনেশ ত্রিবেদীর হাত থেকে একটা চিঠি পাঠানো হচ্ছে হাত দিয়ে, তাকে আমন্ত্রণ জানিয়ে। আমি বলেছিলাম সম্পূর্ণ ভুল। আর ভারত বলবে না যে প্রভু এবার পদধূলি দিন একবার ভারতবর্ষে এসে, যেন আপনি ভারতবর্ষে এসে ভারতবর্ষে কৃপা করছেন। তার হবে না। তারেক রহমানের কফিনে শেখ পেরে পড়ে গেছে, আর উদ্ধারের আশা নেই। ভারত সরকার যথেষ্ট সময় দিয়েছে, যথেষ্ট সুযোগ দিয়েছে। আমি বলে দিচ্ছি, শেষ কফিনে পেরেক পড়ে গেছে তারেক রহমানের। আর ওই কফিন ছেড়ে তার বেরোবার সাধ্য নেই। তার লন্ডনের টিকিট যত তাড়াতাড়ি কাটে সস্তায় পেয়ে যাবেন। আজ হোক, 2 মাস 4 মাস বাদে হোক, লন্ডন তাকে ফিরতেই হবে। আর বাকি যে ছুটকো ছাটকা আছে সব করা দেখবেন হাওয়া হয়ে যাবে। তো ভবিষ্যতে রাজনীতি খুব ঘোলাটে, খুব ঘোলাটে। শেখ হাসিনা যে কোনো দিন ফিরে যাবেন। তার যে কর্মীরা আছেন, নেতা আছেন, তারা সব কলকাতায় জড়ো হয়ে গেছে। সব কিছু নিউ দিল্লি আছে, কিছু কলকাতা আছে, সব এক এক করে ফিরবেন। নানক, তার একটা ইন্টারভিউ দেখলাম নানক সাহেবের, তিনিও বললেন আমরা সব প্রস্তুত, উনি নির্দেশ দিলেই আমরা দেশের দিকে রওনা দেবো। তার মানে শেখ হাসিনা জানেন কোন সময় তাকে ফিরতে হবে। ওই জন্যই বলছি, হয়তো আগস্টের শেষের দিকেই হয়তো তিনি নির্দেশটা দিতে পারেন, হয়তো সেপ্টেম্বরের গোড়ায় গিয়ে তিনি ঢুকবেন। তাহলে আপনারা এখন এই যে দেশটার হাল করেছেন, সেই দেশটার হালকে উন্নত করতে গেলে একমাত্র ওই শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ। এবং মানুষ 2 বছর বাদে হলেও শান্তিতে বাস করবেন। এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক দেশগুলো এবং ভারত বাংলাদেশকে প্রচুর অর্থ সাহায্য করবে এবং প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হবে, যাতে বেকারত্ব ঘুচে মানুষের পেটে দুবেলা ভাত জোটে এবং একটা সুস্থ সামাজিক একটা ব্যবস্থা গড়ে ওঠে। তার জন্য একটু অপেক্ষা করুন, খুব শিগগিরই হয়ে যাবে সেটা। আপনারা অনেক কষ্ট করেছেন, আর কটা দিন কষ্ট করুন, এটাই আমার নিবেদন। অশ্রুসিক্ত অগাস্ট, ইতিহাসকে কোনোদিন মুছে ফেলা যায়? আজ 15ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি শোকের দিন। একই সাথে আমাদের প্রতিবেশী দেশ ভারতের আজ স্বাধীনতা দিবস।
আমাদের কষ্টের দুঃখের দিন, ভারতের আনন্দ করবার দিন, কিন্তু বহু ভারতীয় আজকের দিনে বাংলাদেশের জাতির পিতার হত্যাকাণ্ডের শোকে মুহ্যমান থাকেন। আজ 15 আগস্ট পঞ্জিকার পাতায় তারিখটি আসে প্রতি বছরই, কিন্তু প্রতিটি বাঙালির হৃদয়ে এই দিনটি নিয়ে আসে এক অসীম বেদনার তরঙ্গ। 1975 সালের এই অভিশপ্ত ভোরে ধানমন্ডির 32 নম্বরের ঐতিহাসিক বাড়িতে রচিত হয়েছিল মানব ইতিহাসের অন্যতম নৃশংস ও কলঙ্কজনক অধ্যায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। শুধু একটি প্রাণ কাটতে চায়নি আততায়ীরা, তারা চেয়েছিল একটা চেতনাকে স্তব্ধ করে দিতে, একটা লাল সবুজের স্বপ্নকে চিরতরে পিষে ফেলতে। তবে সময় গড়ায়, যুগ বদলায়, কিন্তু ভালোবাসার শিকড় কি কখনো মুছে ফেলা যায়? সময়ের নানা ঘাত প্রতিঘাতে আজ হয়তো বাস্তবতার প্রেক্ষাপট ভিন্ন, সামাজিক ও রাজনৈতিক পরিসরে নানা ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু কোনো রাজনৈতিক নিষেধাজ্ঞা বা সাময়িক নীরবতা কি কোটি মানুষের হৃদয়ে জমা থাকা অনুভূতির নদীকে শুকিয়ে দিতে পারে? ভালোবাসা তো আইন দিয়ে তৈরি হয় না, আর ইতিহাসকে তো কেবল একটি আদেশে মুছে ফেলা যায় না। আজকের এই বিশেষ পর্বে আমরা গভীরভাবে অনুধাবনের চেষ্টা করব বাঙালির আবেগে বঙ্গবন্ধু এবং তার ঐতিহ্য কতটা গভীরে প্রথিত। প্রিয় দর্শক, ইতিহাস আমাদের শেখায় রক্ত দিয়ে কেনা অনুভূতি কখনো মলিন হয় না। 1947 থেকে 1971 দীর্ঘ সংগ্রাম, কত শত ত্যাগ, রক্তচক্ষু উপেক্ষা করে কারাবাস, এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে ছিলেন একজনই মানুষ, শেখ মুজিবুর রহমান, যিনি শুধু একটি দলের নেতা ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন 7.5 কোটি বাঙালির স্পন্দন, মুক্তিকামী মানুষের একমাত্র আশ্রয়স্থল। কলকাতা থেকে ঢাকা, ঢাকা থেকে সমস্ত বাংলা তার এক তর্জনের হেলনেতে বীর বাঙালি অস্ত্র হাতে তুলে নিয়েছিল। তার 7ই মার্চের ভাষণ শুধু একটি বক্তৃতা ছিল না, তা ছিল একটি মহাকাব্য। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা পেছনে ফিরে তাকাই, তখন দেখতে পাই তার সেই বিশাল ব্যক্তিত্বকে, যা আজও সমগ্র উপমহাদেশে সমাদৃত। ভারতের মতো বন্ধু প্রতিম রাষ্ট্র থেকে শুরু করে সারা বিশ্বের মহান নেতারা যার দূরদর্শিতার সামনে মাথা নত করেছিলেন। বঙ্গবন্ধু মানেই একটি স্বাধীন দেশের মানচিত্র, আর সেই মানচিত্র তৈরি করতে যে রাজনৈতিক শক্তির জন্ম হয়েছিল, যে দলের প্রতিষ্ঠাতা ও কাণ্ডারীদের ত্যাগ তিতিক্ষায় বাংলাদেশ আজ স্বাধীন রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে আছে, সেই ঐতিহ্যের শিকড় কি এতই ভঙ্গুর? বর্তমানে আমরা এক অদ্ভুত ও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। নানা সামাজিক ও রাজনৈতিক কারণে আজ আওয়ামী লীগের রাজপথের পদচারণা বা প্রাতিষ্ঠানিক কার্যক্রম হয়তো সীমিত কিংবা অনলাইনে সীমাবদ্ধ রাখা হয়েছে। বাহ্যিক চোখে দেখলে মনে হতে পারে এক নীরবতা বিরাজ করছে, কিন্তু এই নীরবতা কি পরাজয়ের নাকি ভালোবাসার গভীরতার? স্মরণসভা হয়তো মাঠে হচ্ছে না, মাইকের গর্জন হয়তো রাজপথে নেই, কিন্তু আপনি যদি কোটি মানুষের সোশ্যাল মিডিয়া প্রোফাইল কিংবা ব্যক্তিগত প্রার্থনার দিকে তাকান, দেখবেন ভালোবাসায় ফাটল ধরেনি। ইতিহাস সাক্ষী দেয়, কোনো আদর্শ বা বৃহৎ রাজনৈতিক ঐতিহ্যকে যখন প্রাতিষ্ঠানিক দেয়াল দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করা হয়, তখন তা আরো বেশি গোপনে, আরো বেশি গভীরে ছড়িয়ে পড়ে মানুষের বিশ্বাসে। যে দলটির হাত ধরে স্বাধীনতা এসেছে, যে দলটির ত্যাগের রক্তে এদেশের প্রতিটি নদী স্ফীত হয়েছে, সেই ঐতিহ্যের প্রতি মানুষের আবেগ কখনোই কোনো সাময়িক রাজনৈতিক নিষেধাজ্ঞায় ফিকে হতে পারে না। আজ হাজার হাজার মানুষ নিজেদের মনের ভেতরে নীরব প্রার্থনায় বঙ্গবন্ধুকে স্মরণ করছেন। এই নীরব ভালোবাসা যে কোনো কোলাহলের চেয়েও বেশি শক্তিশালী। আমাদের সাজ্জাদ কাদের পরিবারের একটি বড় অংশ বাংলাদেশ ও ভারতের দর্শক। বিশেষ করে পশ্চিমবঙ্গের বহু মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু এবং তার স্মৃতি আজ ততটাই তাজা যতটা তা ঢাকার মাটিতে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান এবং বঙ্গবন্ধুর প্রতি তৎকালীন ভারতীয় নেতৃত্ব ও সাধারণ জনগণের যে গভীর শ্রদ্ধা ছিল, তা কালজয়ী।
কলকাতা শহরটি ছিল বঙ্গবন্ধুর ছাত্র জীবনের এক বড় কর্মক্ষেত্র। বেকার হোস্টেল থেকে শুরু করে কলকাতার গলি উপগলি আজও তার তরুণ বয়সের রাজনৈতিক সংগ্রামের স্মৃতি বহন করে। আজকের এই শোকের দিনে ভারতের কোটি কোটি বাঙালি এবং সুশীল সমাজও সমব্যথী। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল বাংলাদেশের জাতির পিতা নন, তিনি সমগ্র বিশ্বের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি নজরুলের বাংলার বুকে যে অমলিন প্রদীপ শেখ মুজিব জেলে দিয়ে গিয়েছিলেন, তার আলো আজও দুই বাংলার সংস্কৃতির প্রতিটি কোণে বিরাজমান। রাজনৈতিক পট পরিবর্তন অনেক কিছু বদলে দিতে পারে, কিন্তু দুই বাংলার মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুর আসনকে নড়াতে পারবে না কোনো শক্তিই। ইতিহাস কোনো সোজা সরল রেখায় চলে না। ইতিহাসে উত্থান আছে, পতন আছে, সংকট আছে, আর আছে পুনর্জাগরণ। পৃথিবীর যে কোনো প্রান্তে যখন কোনো মহান আদর্শকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়, তখনই তার প্রকৃত শক্তি প্রকাশ পায়। আওয়ামী লীগ শুধু একটি দল নয়, এটি একটি বিশাল অনুভূতির নাম, একটি মুক্তিযুদ্ধের চেতনা। আজকের এই কঠিন বাস্তবতা এবং অনলাইন কেন্দ্রিক সীমাবদ্ধতার দিনগুলোতেও যে কর্মীরা, সমর্থকরা এবং সাধারণ বাঙালিরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করছেন, তারা প্রমাণ করছেন যে সত্য এবং আদর্শের কখনো মৃত্যু হয় না। রক্তে যার ভিত্তি, ত্যাগে যার সূচনা, সেই দলকে কি কখনো ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব? মোটেও না। ফিনিক্স পাখির মতো ইতিহাস বারবার ফিরে আসে। সাময়িক কালো মেঘ হয়তো সূর্যকে ঢেকে রাখতে পারে, কিন্তু সূর্যকে মুছে ফেলার ক্ষমতা কি কোনো মেঘের আছে? বঙ্গবন্ধুর রক্তে ভেজা এই বাংলায় ভালোবাসার জয় একদিন হবেই। প্রিয় দর্শক, 15 আগস্ট কেবল কাঁদার দিন নয়, 15 আগস্ট হলো সেই চেতনাকে পুনরায় বুকে ধারণ করার দিন, যে চেতনার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন দিয়ে গেছেন। ঘাতকের বুলেট তার শরীর ঝাঁঝরা করে দিয়েছিল ঠিকই, কিন্তু তার আদর্শকে কি হত্যা করতে পেরেছে? না, পারেনি। প্রতিটি বাঙালির রক্ত কণিকায় আজও বঙ্গবন্ধু বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন অনন্তকাল। আজকের এই সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আসুন আমরা শোককে শক্তিতে পরিণত করি, সকল ভেদাভেদ ভুলে অহিংসার পথে, ভালোবাসার পথে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার করি। ভালোবাসার জয় হোক, ইতিহাসের জয় হোক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15 আগস্টের সকল শহীদদের স্মৃতির প্রতি জানায় গভীর শ্রদ্ধাঞ্জলি।